বন্ধুরা, এবারে আমরা লম্বাংশ উপপাদ্যের প্রয়োগ সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে অ্যাপ্রোচ করবো। তো এসো প্রথমে আমরা একদম বেসিক এটাকে তুমি আসলে থিওরি বলতে পারো, একদম একটা লম্বাংশ সূত্র কি করবো আমরা। দেখো, তিনটি সমবিন্দু বলের লব্ধির মান ও দিক নির্ণয়। দেখো বন্ধুরা, তোমরা আস্তে আস্তে বড় হচ্ছে, তাই না? কারণ সামান্তরিক সূত্রের মাধ্যমে তুমি কয়টি বলের লব্ধি বের করা শিখেছিলে বলো তো দেখি? সামান্তরিক সূত্রের মাধ্যমে কিন্তু দুইটি বলের লব্ধি বের করা যায়, কারণ সামান্তরিকের সন্নিহিত বাহু তো দুইটা, তিনটা তো আর হতে পারে না সন্নিহিত বাহু, তাই না? তাহলে এখন আমরা কি করছি, আরেকটু বড় হলাম, যে এখন একটা বিন্দুতে কয়টা বল কাজ করছে বলো তো? তিনটা বল, পি কিউ আর। আগে আমরা যখন সামান্তরিক সূত্র করেছিলাম তখন দেখেছিলাম পি আর কিউ এর অন্তর্গত কোনটা দেওয়া থাকে আমাকে লব্ধিটা বের করতে হয়, তাই না? আর এখানে তোমাকে কিন্তু পি কিউ আর তিনটা ফোর্স যেহেতু দেওয়া থাকবে, তার মানে তিনটা ফোর্সের মধ্যেই পারস্পরিক কোণগুলো বলে দেওয়া থাকবে, এবং সেই অবস্থায় তোমাকে লব্ধির মান বের করতে হবে। এবং বুঝতেই পারছো বন্ধুরা, এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করে করতে যাচ্ছি? লম্বাংশ উপপাদ্যটা প্রয়োগ করে করতে যাচ্ছি। তাহলে আমি যদি জিনিসটাকে একটু চিত্রায়িত করতে চাই, মনে করো সাপোজ এটা হচ্ছে তোমার পি ফোর্স, সাপোজ এটা হচ্ছে তোমার কিউ ফোর্স, আর এটা হচ্ছে তোমার আর ফোর্স। যদি আমি নামকরণ করি, এটা হচ্ছে আমার পি ফোর্স, এটা হচ্ছে আমার কিউ ফোর্স, এটা হচ্ছে আমার আর ফোর্স, এবং কার অন্তর্গত কোণ কত স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে পি কিউ এর অন্তর্গত কোণ হচ্ছে আলফা। আর এখানে দেখো কিউ আর এর অন্তর্গত কোণ কত বলে দেওয়া আছে বলো তো দেখি? কিউ আর এর অন্তর্গত কোণ বিটা, আর আর পি এর অন্তর্গত কোণ বলে দেওয়া আছে গামা। এইবারে তোমাকে কি বের করতে হবে বলো তো? লব্ধির মান ও দিক। আচ্ছা, সাপোজ আমরা ধরে নিচ্ছি যে এই তিনটা ফোর্সের লব্ধিটা হচ্ছে এফ, সাপোজ ধরে নিলাম, হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, এই মানটা হচ্ছে এফ। তার মানে আমার টার্গেট হচ্ছে এফ, এই ভ্যালুটা বের করা। কার মাধ্যমে, কাদের মাধ্যমে? গিভেন ডাটা আমার কে কে? এখন গিভেন ডাটা হচ্ছে পি কিউ আর আলফা বিটা গামা, এইগুলির এক্সপ্রেশনের দিয়ে আমাকে মানে এফটাকে বের করতে হবে। আর এফ এর ডিরেকশনটা আগের কথাই মনে করো, আমরা যখন সামান্তরিক সূত্রের লব্ধিটার ডিরেকশন দেখতাম আমি কি বলেছিলাম, যে কোনো গিভেন একটা ফোর্স লাইনকে আমরা রেফারেন্স ধরে সেটার সাথে অ্যাঙ্গেলটা বলে দিলেই হয়। এবং আমরা ন্যাচারালি কি করতাম বলতো? পিটাকে আনুভূমিক বরাবর ছিল সেটাকে আমরা ধরতাম। তো এখানেও তাই, আমরা পি কিউ আর যে কোনো একটাকে রেফারেন্স লাইন ধরে আমরা সেই লাইনের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে আছে বা কত অ্যাঙ্গেলটা তৈরি করে আছে এফ, সেটা বলতে পারি। তো আমরা এখানেও এই কাজটাই করছি, যে আমরা রেফারেন্স লাইন হিসেবে কাকে ধরে নিচ্ছি বলতো? পিকে ধরে নিচ্ছি। তার মানে পি এর সাথে যে এফটা আমার অ্যাঙ্গেল তৈরি করলো সেটা হচ্ছে থিটা। তার মানে আমার কাজটা এখন কি বলতো? এফ এরও এক্সপ্রেশন বের করা, থিটারও এক্সপ্রেশন বের করা। কাদের মাধ্যমে? পি কিউ আর আলফা বিটা গামার মাধ্যমে। তাহলে পরে প্রথমে এসো লম্বাংশ উপপাদ্য দিয়ে আমি কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা যেটা করব, এখানে আমরা লম্বাংশ সূত্রটা প্রয়োগ করব। কোন বরাবর? দেখো, পি বলের দিকে লম্বাংশ সূত্র প্রয়োগ করে পাই। পি বলের দিকে লম্বাংশ সূত্রটা প্রয়োগ করছি, খেয়াল করো। তার মানে আমি একটা নির্দিষ্ট ডিরেকশনে লম্বাংশ সূত্র প্রয়োগ করবো বলেছিলাম না? এখানে ডিরেকশনটা হচ্ছে পি বল যে ডিরেকশনটা, সেই ডিরেকশন বরাবর আমি লম্বাংশ সূত্রটা প্রয়োগ করতে যাচ্ছি। তাহলে কি করতে হবে বন্ধুরা? যে বরাবর লম্বাংশ সূত্র প্রয়োগ করতে হয় সেইটার সাথে, সেই ডিরেকশনের সাথে প্রত্যেকটার অ্যাঙ্গেল আমার জানতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে, পি বরাবর প্রথমে আসো পি এর উপাংশ বলো তো দেখি। পি বরাবর পি এর উপাংশ কিভাবে বের করতে হবে? দেখো, বল হচ্ছে আমার পি ইন্টু কস পি এবং ওই ডিরেকশনের মধ্যবর্তী কোণ। আচ্ছা, আমরা তো পি ডিরেকশনে নিচ্ছি, তাহলে পি আর পি ডিরেকশনের মধ্যে কি কোনো কোণ আছে? নেই। কোণের মানটা কত? তাহলে 0 ডিগ্রি। তাহলে পি কস 0 ডিগ্রি। দেখো বুঝতে পেরেছো কিনা? তারপরে কত বলো তো? কিউ কস মধ্যবর্তী কোণ। কার কোণ মধ্যবর্তী কোণটা বলো তো? কিউ ফোর্সের সাথে পি এর, কারণ পিটা হচ্ছে আমার রেফারেন্স লাইন, সেই কোণটা কত বলো তো? আলফা। আচ্ছা, এবং সেই আলফাটা আমি কিভাবে পিকে ঘুরিয়ে নিয়েছি চিত্রে দেখো। রেফারেন্স লাইনকে কিভাবে ঘুরিয়ে নিয়েছি দেখো, পি থেকে কিউ এর দিকে যদি ঘুরে যেতে চাও তাহলে তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যেতে হবে। সো আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যেতে গেলে প্লাস আলফা বসালাম। এখানে কিন্তু কোনো কনফিউশনের জায়গা নেই। এটা কিন্তু ইম্পর্টেন্ট বন্ধুরা, যে আমাকে বুঝতে হবে প্লাস লিখতে হবে নাকি মাইনাস লিখতে হবে, তাই না? আচ্ছা, এরপর আসো আর আর এর রূপাংশটা কত বলো দেখি? আর কস, হ্যাঁ, আর কস আর এর সাথে পি এর অ্যাঙ্গেল। আচ্ছা, আর এর সাথে পি এর অ্যাঙ্গেল তুমি দুই ভাবে বলতে পারো। দেখো বন্ধুরা, তুমি ইচ্ছা করলে আর এবং পি এর অ্যাঙ্গেলটাকে তুমি যদি পি রেফারেন্স লাইনকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে আনো তাহলে বলতে হবে আলফা প্লাস বিটা। হ্যাঁ, বুঝতে পারছো? অথবা তুমি যদি পি রেফারেন্স লাইনটাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে নাও তখন তোমাকে কি বলতে হবে বলো তো? গামা। আমি যদি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিই, ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে মাইনাস গামা বললাম। হ্যাঁ, ক্লকওয়াইজ ঘোরালে মাইনাস আসবে, কিন্তু এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে এত ইকুয়াল টু লব্ধির উপাংশ। লব্ধির উপাংশটা কত? এফ কস মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, এবং পি কিভাবে এফ এর দিকে ঘুরে, রেফারেন্স লাইনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, সো কোণটা কিন্তু পজিটিভ। সো আলটিমেটলি আমি এখানে লিখছি এফ কস থিটা, এই পাশে লিখলাম এফ কস থিটা ইকুয়াল টু এই জিনিসটা। এটাই কিন্তু আমার লম্বাংশ উপপাদ্যের অ্যাপ্লিকেশন। আমি কোন বরাবর লম্বাংশ সূত্রটা প্রয়োগ করেছি? পি বল বরাবর লম্বাংশ সূত্রটা প্রয়োগ করেছি। তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করে রাখি এসো বন্ধুরা, যে এফ কস থিটা ইকুয়াল টু সিম্পলিফাইড ভার্সনটা কি হবে? পি কস 0 মানে হচ্ছে, কস 0 মানে হচ্ছে 1, তাহলে এটা পি প্লাস কিউ কস আলফা আর প্লাস আর কস গামা। মনে করো এটা তোমার হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা ফার্দার ইউজ করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা মনে পড়ে আমি তোমাকে বলেছিলাম যে লম্বাংশ সূত্রটা যেখানে প্রয়োগ করতে হয় সেখানে সাধারণত দুইবার প্রয়োগ করতে হয়। এখন আমরা একটা ভিন্ন ডিরেকশনে লম্বাংশ সূত্রটা আবার প্রয়োগ করতে যাচ্ছি, সেখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাবো এবং দুইটা ইকুয়েশন নিয়ে একসাথে কাজ করব। তাহলে এখন আমি লম্বাংশ সূত্রটা কিউ বরাবর প্রয়োগ করবো না আর বরাবর প্রয়োগ করবো, নাকি অন্য কোনো নতুন ডিরেকশনে প্রয়োগ করবো? বন্ধুরা এসো,
যদি তোমাকে বলা হয় কোন বরাবর প্রয়োগ করা সবচেয়ে সোজা, এতক্ষণে নিশ্চয়ই এই ধারণা তোমার মধ্যে জন্মে গেছে যে প্রথমবার আমরা যে বরাবর একটা সিস্টেমে লম্বাংশ সূত্রটা প্রয়োগ করেছি সেটা থাকুক, সেটা লম্ব ডিরেকশন বরাবর আমি লম্বাংশ সূত্রটা প্রয়োগ করব, এবং সেই লম্ব ডিরেকশনটা দেখা যাক অথবা নাই যাক, আমি মনে মনে যদি ধরে নেই যে এটা অবশ্যই একটা লম্ব ডিরেকশন এক্সিস্ট করছে, অ্যাজ ফর এক্সাম্পল যে পি এর লম্ব ডিরেকশন বলতে আসলে কি এই বরাবর অথবা এই বরাবর একটা ডিরেকশন এক্সিস্ট করছে, হয়তো বা আমি ডিরেকশন দেখতেও পাচ্ছি না, তাতেও কোনো সমস্যা নেই, আমি ভার্চুয়ালি এটা বলে দিব যে কোন বরাবর লম্বাংশ সূত্র প্রয়োগ করে বলো তো দেখি। হ্যাঁ, এখানে বলছি যে পি বলের লম্ব বরাবর লম্বাংশ সূত্র প্রয়োগ করে, হয়তো আমি সেটা দেখিও নাই যে লম্বটা কোন দিকে দেখা যায়, কিন্তু কাজ ঠিকই হবে। কিভাবে কাজ হবে, যে সূত্র প্রয়োগ করে কিভাবে কাজ হবে বলো তো বন্ধুরা, যে পি বরাবর যখন লম্বাংশ সূত্রটা প্রয়োগ করেছিলে সেই যে লাইনটা পেয়েছিলে সেই লাইনের প্রত্যেকটা কসের জায়গায় এখন আমি কি বসিয়ে দেওয়ার অধিকার রাখি বলতো, সাইন বসিয়ে দেওয়ার অধিকার রাখি, এবং অবশ্যই কোন লাইনটাতে, যে লাইনটাতে আমি চিহ্ন সহ কোণের মানগুলো বসিয়েছি সেই লাইনটার কসকে আমি কি দ্বারা রিপ্লেস করবো বলতো, সাইন দ্বারা, আই মিন প্রথম লাইনটা। তাহলে এখানে সুন্দর করে আমরা সাইন দ্বারা রিপ্লেস করি। আসো, এফ সাইন থেটা ইকুয়াল টু আমি কি বলতে পারবো, পি সাইন 0 ডিগ্রি প্লাস কিউ সাইন আলফা প্লাস আর সাইন মাইনাস গামা। বন্ধুরা এখন এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, একটুখানি সিম্পলিফাইড হবে যে এফ সাইন থিটা ইকুয়াল টু, সবাই বলো সাইন 0 মান কত কি জানা আছে, সাইন 0 মান 0, তার মানে এটা 0 হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু দুইটার আমি কনভার্ট করছি জিনিসটা, সাইন আলফা এবং এখানে যে ইম্পর্টেন্ট যে সাইনটা মাইনাস আর সাইন গামা চলে আসলো, এই মাইনাসটা তুমি মিস করে ফেলতে যদি এখানে তুমি চিহ্ন সহ না বসাতে। হ্যাঁ, কিন্তু এই লাইনটা কিন্তু কস গামাই থাকতো, যদি চিহ্ন ছাড়াও তোমার কস গামাই থাকতো, এই লাইনে 1 নম্বর ইকুয়েশনে কোনো ভুল হতো না, কিন্তু ভুলটা হয়ে যেত 2 নম্বর ইকুয়েশনে, এই কারণে এই চিহ্নটা বসানো খুবই জরুরি। তাহলে এইখানে এটাকে মনে করো আমি কি বলছি 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন আমাদের কাজ কি ছিল বলো দেখি, আমাদের কাজ ছিল যে এফ এর মানটা বের করা। বন্ধুরা দেখো, আমরা 1 নম্বর ইকুয়েশনে বাম পক্ষে এফ কস থিটা দিয়ে শুরু হয়েছে, আর 2 নম্বর ইকুয়েশন এফ সাইন থিটা দিয়ে শুরু হয়েছে। তাহলে বলো এই ইকুয়েশন থেকে আমি এফ বের করতে চাইলে, এটা মনে হয় সবাই বোঝো যে আমি যদি দুটো ইকুয়েশনকে স্কোয়ার করি তাহলে বাম পক্ষে স্কোয়ারের যোগফলটা হয়ে যাচ্ছে এফ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটার মান তো চলে আসে 1, সো এফ স্কোয়ারের মান সেখান থেকে কিন্তু এফ এর মান খুব আরামেই বেরিয়ে আসবে। তাহলে পরে আমি এই ইকুয়েশন দুটো এই পাশে লিখে তারপর মুছে দিয়ে ক্যালকুলেশন করবো। আচ্ছা, আমার ইকুয়েশন দুটো কি কি আসলো বলতো, 1 নম্বর ইকুয়েশনটা আমি একটু পাশে লিখছি, যে 1 নম্বর ইকুয়েশনটা চেহারা কি ছিল, এফ কস থিটা ইকুয়াল টু কত আসছে আমার, পি প্লাস কিউ কস আলফা প্লাস আর কস গামা, আর এফ সাইন থিটাটা কি আসছে বলো দেখি, এফ সাইন থিটা কিউ সাইন আলফা মাইনাস আর সাইন গামা। এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন নাম্বার 1, আর এটা হচ্ছে আমার নাম্বার 2 ইকুয়েশন। বন্ধুরা তাহলে বলো ক্যালকুলেশনটা কি করব, প্রথম কাজটা হবে দুইটা ইকুয়েশনের স্কোয়ারের যোগ, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার উইল আইল, কি আইল করবে দেখো, সেটা হচ্ছে এই পাশে চলে আসবে, আমি ডিটেলসে লিখছি এখানে এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা চলে আসতেছে ইকুয়াল টু ওখানে পি প্লাস কিউ কস আলফা প্লাস আর কস গামা হোল স্কোয়ার প্লাস এখানে আসতেছে কিউ সাইন আলফা মাইনাস আর সাইন গামা হোল স্কোয়ার, এটা চলে আসতেছে, তাই না? তাহলে এখান থেকে বুঝতে পারছো এটাকে সরাসরি এফ স্কোয়ার আমি লিখে দিলাম। আচ্ছা, আরেক লাইন করবো, থাক দরকার নেই, এফ স্কোয়ার তো এটা সবাই বুঝো যে এফ স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ওয়ান, কারণ এই এক্সপ্রেশনটা অনেক বড় আসবে। এই বন্ধুরা এবার এই এক্সপ্রেশনটা আমরা লেখা শুরু করি, যে প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমার সূত্রটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এটাকে আমরা চক্রক্রমিক স্টাইলে লিখি, এটাই ভালো। এত এটা কিন্তু বন্ধুরা একটা টার্ম ভাঙলাম, প্লাস আরেকটা টার্ম আছে, সেটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস 2qr সাইন আলফা সাইন গামা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার গামা। এক্সপ্রেশনটা একটু বড় হয়ে গেল, ভয় পাওয়ার কিছু নাই বন্ধুরা, এক্সপ্রেশন বড় হয়েছে মানে এখনই ছোট হবে, সমস্যা নেই। বন্ধুরা এখানে দেখো যে কিউ স্কোয়ার কজ স্কোয়ার গামা, আর যখন যোগ হবে এখানে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার কজ স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তার মানে তুমি বুঝতে পারছো এখানে কিউ স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। একইভাবে দেখো এখানে আর স্কোয়ার কজ স্কোয়ার গামা আছে, আর স্কোয়ার সাইন স্কোয়ার গামা আছে, তাহলে এই দুটাকে যোগ দিলেও আর স্কোয়ার চলে আসতেছে, তাই না? তাহলে কিন্তু দেখো অলরেডি আমি একটু সিম্পলিফাই করে ফেলছি জিনিসটাকে, পি স্কোয়ার এরপর আমি সরাসরি লিখে দিলাম কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই দুটাকে যোগ করে কিউ স্কোয়ার আসবে, তাহলে টার্ম কিন্তু কমে যাচ্ছে। আর কি কি আছে দেখো, এখান থেকে এই টার্মটাকে বসিয়ে দিচ্ছি 2p কিউ কজ আলফা বসিয়ে দিলাম প্লাস 2qr, আচ্ছা এই টার্মটা আছে, এই টার্মটাকে আমরা পরে বসাচ্ছি। তার আগে দেখো এখানে আরেকটা ছোট টার্ম আছে 2rp কস গামা, তাহলে কোনটা কোনটা বসানো হয়ে গেছে দেখো তো বন্ধুরা, আমি যদি এই দুটো টার্মকে কিন্তু বসিয়ে ফেলেছি, এটাকেও বসিয়ে ফেলেছি, হ্যাঁ এটাকেও বসিয়ে ফেলেছি, তাহলে বাদ বাকি থাকলো আর দুইটা টার্ম, এইটা আর এটা, এবং সেখানে দুটার মধ্যে শুরু স্টার্টিং এ 2qr আছে, আমি একবারে কমন নিয়ে লিখছি, আশা করি সবাই সিম্পলিফিকেশনটা বুঝতে পারবে। 2qr একবারে কমন নিয়ে লিখলাম, এটা হচ্ছে কস আলফা কস গামা মাইনাস কি হচ্ছে বলো তো দেখি সাইন আলফা সাইন গামা, তাই না? তাহলে কিন্তু বন্ধুরা
দেখো বন্ধুরা, এখন এইখানের যে পোর্শনটা আছে থাকুক, এত আর স্কোয়ার 2p কিউ কজ আলফা 2rp cos গামা, আর ওইখানটায় দেখো cos a cos b মাইনাস sin a sin b। আশা করি এই সূত্রটা সবাই জানো, cos a প্লাস b এর সূত্র। সো আলটিমেটলি এটাকে 2qr একবার লিখলাম, cos a প্লাস b মানে কি বলতো এখানে আলফা প্লাস গামা। আর সবাই এখন একটা মজার জিনিস খেয়াল করো, আলটিমেটলি আলফা প্লাস গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা, আই মিন এই তিনটা কোণের সমষ্টি আলফা প্লাস বিটা প্লাস গামা, এই তিনটা কোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি। তাহলে কি যে কোনো দুইটার সমষ্টি কি 360 মাইনাস আরেকটা বলা যাবে? হ্যাঁ অবশ্যই বলা যাবে। তাহলে এখানে কি কি থাকছে দেখো, 2p কিউ cos আলফা থাকছে, 2rp cos গামা, আর 2qr cos আমি এই জিনিসটাকে বলতে পারি 360 মাইনাস বিটা। কারণ কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এখান থেকে খুব চমৎকার হবে 360 মাইনাস বিটা মানে কিন্তু শুধু cos বিটা। তাহলে আমি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস r স্কয়ার, এখানে কি চলে আসতেছে বলো তো, 2p কিউ cos আলফা আছে, আর এটাকে 2qr cos সরাসরি বিটা বলা যাবে, সেটা আমি পরে বললাম। 2qr cos বিটা, এটাকে একটু আগে লিখলাম cos বিটা, আর তারপরে এই টার্মটা লিখলাম যে প্লাস 2rp cos গামা। তাহলে কিন্তু এখানে একটা চমৎকার এক্সপ্রেশন চলে এসেছে দেখো, এটা হচ্ছে আমার এফ স্কোয়ারের মান। তাহলে এফ এর মানটা কি হবে বলো তো, রুট ওভার এই টোটাল জিনিসটা, রুট ওভার কত, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা প্লাস 2qr cos বিটা প্লাস 2rp cos গামা। দেখো বন্ধুরা, আমরা এফ এফ মানে কি আমার লব্ধি বলটা, সেই লব্ধি বলের মানটা পি কিউ আর এবং আলফা বিটা গামা অন্তর্গত কোণ, এই প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা পূর্ণরূপে প্রকাশ করতে সক্ষম হলাম। তাহলে কিন্তু এটা তোমার লব্ধির মানটা বের হয়ে গেল। তাহলে বন্ধুরা এই মানটা যে বের হলো, এটাকে তুমি অ্যাজ এ ফর্মুলা মুখস্থ রাখতে পারো। এটা মুখস্থ রাখা কোনো ব্যাপারই না, কারণ আমি জাস্ট একটা সিমিলারিটি তোমাকে ধরিয়ে দেই, সিমিলারিটি ধরতে পারলেই হবে। জাস্ট তুমি একটা সিমিলারিটি খেয়াল করো, বলো যদি তুমি দেখো এ প্লাস বি হোল স্কয়ার সূত্রটা কি ছিল, এ প্লাস বি হোল স্কয়ার, এটা মানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এটা কি আমরা সবাই জানি? জানি। আচ্ছা কি বলতে যাচ্ছি, এইটার সাথে আমার সিমিলারিটিটা কোন ফর্মুলা, সেটা হচ্ছে দুইটা ফোর্সের, এটা একটা ফর্মুলা, এটার সাথে সিমিলারিটি হচ্ছে দুইটা ফোর্স পি আর কিউ যখন কাজ করে তাদের মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে আমরা দেখেছি লব্ধির মানটা কত হয় বলতো, লব্ধির মানটা আর ইকুয়াল টু হয় রুট ওভার, মনে করে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, বা রুট ওভারটা অ্যাভয়েড করলাম, আমরা এখানে আর স্কয়ার লিখলাম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা, তাই না? দেখো তো কতটা মিল, a স্কয়ার বি স্কয়ার 2ab পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ। জাস্ট এক্সট্রা জিনিসটা কি বলতো, cos আলফা, মানে আলফাটা আবার কি, এটাকে আরেকটু জেনারেলাইজড ওয়েতে লেখা যায় যে পি স্কয়ার কিউ স্কয়ার 2p কিউ cos পি, এখানে এরকম একটা সাইন দিয়ে কিউ, এটা লেখার মানেটা হচ্ছে পি কিউ এর অন্তর্গত কোণ, পি ওই চিহ্নটা কিউ, এটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পি এন্ড কিউ। হ্যাঁ, তাহলে এইভাবে লেখলে আরেকটু জেনারেলাইজড হয়। তাহলে বন্ধুরা এটা হচ্ছে তোমার নরমাল আইকিউ। যদি তুমি এই অ্যানালজিটা ধরতে পারো যে এই সূত্রটার সাথে এটার যতটা মিল, ঠিক একই রকম মিল খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে কার সাথে বলো তো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা সবার জানা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca, এই সূত্র সবার মুখস্থ ঠোঁটস্থ। তাহলে দেখো এখন যদি আমি তিনটা বলের সিস্টেমের ক্ষেত্রে কি বলেছি, বলগুলো ছিল পি কিউ আর পি কিউ এর অন্তর্গত কোণ ছিল হচ্ছে আলফা, কিউ আর এর অন্তর্গত কোণ ছিল হচ্ছে বিটা, আর এটা ছিল গামা। আমি যদি এইভাবে জাস্ট অ্যানালজিটা দাঁড় করাই, তাহলে খেয়াল করলে তুমি বুঝতে পারবে এইখানে যে লব্ধির ভ্যালুটা আসছে এফ, এফটা হচ্ছে আমার লব্ধি, সেই এফ স্কোয়ার ইকুয়াল টু কি আসছে, এই সূত্রের সাথে সরাসরি মিলে যায়। দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস 2p কিউ, ওই যে 2ab 2p কিউ cos, cos কি হবে বলতো, আলফা। আলফা মানে কি, আসলে আলফা মানে অ্যাঙ্গেল বিটুইন কি বলতো, পি এন্ড কিউ, তারপরে 2qr cos অ্যাঙ্গেল বিটুইন কি বলতো, কিউ এন্ড আর, প্লাস 2rp cos অ্যাঙ্গেল বিটুইন কি বলতো, আর এন্ড পি। সো আমার মনে হয় এই এক্সপ্রেশনটা যেটা আসবে, যে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র মুখস্থ পারে সে কিন্তু এটাও এমনিতেই মনে রাখতে পারবে, কারণ এটাকে আমরা সরাসরি এই সূত্র হিসেবে প্রয়োগ করে অঙ্ক করব। ঠিক আছে, লম্বাংশ সূত্র দিয়ে তো এটা আমরা প্রমাণ করে দেখলাম। হ্যাঁ, যেখানে আমার সুবিধা হয়, যে জায়গায় আমি দেখবো যে এখানে সূত্র প্রয়োগ, সরাসরি এই সূত্রটা প্রয়োগ করা যাবে, সেখানে আমি সরাসরি সূত্র প্রয়োগ করে দিব, আর যেখানে হয়তো যাবে না সেখানে আমরা সরাসরি সূত্রটা প্রয়োগ করব না। ঠিক আছে বন্ধুরা, আমরা লব্ধির মানটা বের করে দেখলাম। এবার হচ্ছে যে লব্ধির দিকটা, আই মিন থিটার এক্সপ্রেশনটা, এটা কোনো ব্যাপারই না। ইকুয়েশন দুটো আমি এখানে লিখেছি আবার, যে এফ কস থিটা ইকুয়াল টু আমাদের এটা ছিল, আর এফ সাইন থিটা ইকুয়াল টু এটা এসেছিল। সো এখান থেকে তুমি বুঝতেই পারছো কি করলে হয়ে যায় বলো দেখি। 2 নাম্বার ইকুয়েশনকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে সুন্দর করে ভাগ করি, তাহলে বাম পক্ষ যদি ভাগ দেই, দেখো এফ সাইন থিটা বাই এফ কস থিটা, আর এখানে কি চলে আসছে, কিউ সাইন আলফা মাইনাস আর সাইন গামা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা প্লাস আর কস
গামা। তাহলে বন্ধুরা এখান থেকে কিন্তু চমৎকারভাবে তুমি বুঝতে পারছো এটা কিসের এক্সপ্রেশন বলো তো দেখি। কাটাকাটি যাই শুধু tan থিটা ইকুয়াল টু এটা, আর বুঝতেই পারছো tan থিটা যদি তুমি জেনে যাও তাহলে কিন্তু থিটার মানটাও তুমি বের করে আনতে পারবে। আর থিটার মান বের করে আনার অর্থ কি বলতো, তুমি লব্ধির দিকের এক্সপ্রেশনটাও আমরা পিকিউ আর আলফা বিটা গামার মাধ্যমে বের করতে সক্ষম হলাম। এটা মুখস্থ রাখার কোনো দরকার নেই, কারণ যেখানে আমার লব্ধির দিকটা বের করতে বলবে, মান এবং দিক দুটাই বের করতে বলবে, তখন আমরা অবশ্যই এই পদ্ধতিতেই করব যে লম্বাংশ সূত্রটা প্রয়োগ করে যে ইকুয়েশন দুটো আসলো সেই ইকুয়েশন থেকে তো মান বের করাই যায়, সেখান থেকে আমার দিকটাও বের করা যায়। তবে বন্ধুরা যদি কোনো অঙ্কে, যেমন এই অঙ্কটা আমি তোমাকে এটা আসলে অঙ্ক না, একটা থিওরি হিসেবে তোমাকে আমি দেখিয়েছি, তো এই থিওরিটা আমি আরেকটা বিকল্প প্রমাণ দেখাতে চাই। সেই বিকল্প প্রমাণটা হচ্ছে শুধুমাত্র মানের জন্য ভেক্টরালি যে বিকল্পটা হচ্ছে শুধু এফ এর মান, মানে শুধু এফ এর মানটা বের করার একটা বিকল্প আমি তোমাকে দেখাতে পারি, চমৎকার একটা বিকল্প। সেটা হচ্ছে ভেক্টর পদ্ধতিতে। খেয়াল করো বন্ধুরা, এখানে তিনটা ফোর্সের লব্ধি, কোন কোন তিনটা ফোর্স, পি কিউ আর, এই তিনটা ফোর্সের লব্ধি হচ্ছে এফ এবং এরা সবাই ভেক্টর। তাহলে আমি যদি ভেক্টর সাম হিসেবে লিখি যে এফ ভেক্টরটা হচ্ছে কি বলতো দেখি, পি প্লাস পি ভেক্টর কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। তাহলে মনে করে দেখবে বন্ধুরা, আমরা কিন্তু সামান্তরিক সূত্রটা যখন প্রমাণ করেছিলাম তখনও কিন্তু আমি তোমাকে একটা প্রমাণ করেছিলাম হচ্ছে যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে এবং ত্রিকোণমিতিক অনুপাত রেশিও ব্যবহার করে, আরেকটা প্রমাণ করেছিলাম ভেক্টরালি। মনে করে দেখবে যে পি প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর, সেখান থেকে আমরা উভয় পক্ষকে বর্গ করেছিলাম এবং ভেক্টরের বর্গ মানে হচ্ছে ডট প্রোডাক্ট দিয়ে বর্গ করেছিলাম এবং সেখান থেকে আমরা প্রুফটা এনেছিলাম না। ঠিক সিমিলারলি এই কাজটা এখানে আমরা করতে পারি। আমরা এই ইকুয়েশনটা, মানে যেহেতু তিনটা ফোর্সের লব্ধি হচ্ছে এফ, তাহলে এই ইকুয়েশনটাকে আমি বর্গ করতে চাই। আর জানো তো তোমরা ভেক্টরের ক্ষেত্রে বর্গ মানে কি হয়, ডট প্রোডাক্ট অথবা ক্রস। আমরা এখানে ডট প্রোডাক্ট করছি যে এফ ডট এফ ইকুয়াল টু এই পাশেও ডট পি প্লাস কিউ প্লাস আর ডট পি প্লাস কিউ প্লাস আর। বন্ধুরা ডটের সংজ্ঞা সবাই জানো যে ডট প্রোডাক্টের সংজ্ঞা কি বলতো, ভেক্টর দ্বয়ের মানের গুণফল ইনটু কস মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে বলো দেখি বন্ধুরা, এফ আর এফ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে কত হবে ব্যাপারটা, এফ ডট এফ মানে কি বলতো দেখি, এফ ডট এফ মানে হচ্ছে এফ এর মান দ্বয়ের গুণফল মানে এফ স্কয়ার, এফ ইনটু কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মানে কত বলতো 1। সো আমি আর কিছু লিখলাম না, এফ স্কয়ার। আচ্ছা এইখানে কি কি আসতেছে, এইখানে যেটা আসবে, এখানে খেয়াল করো, আমি যদি এটাকে ভেঙে লিখি তাহলে জিনিসটা এরকম হবে, পি ডট পি কিউ ডট কিউ আর ডট আর। মানে মনে মনে চিন্তা করো, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র, তাই না, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে তো আর এ স্কয়ার না, মানে ভেক্টর হিসেবে এ ডট এ কিভাবে এত প্লাস 2ab মানে কি হবে বলো তো দেখি, 2p ডট কিউ 2q ডট আর 2r ডট পি। সো ঘটনা কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে। দেখো এফ স্কয়ার ইকুয়াল টু, এটাকে আমি সরাসরি বলতে পারি পি স্কয়ার, পি ইন্টু কস 0 ডিগ্রি, কিউ ইন্টু কস 0 ডিগ্রি, আর ইন্টু কস 0 ডিগ্রি। সো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস, দেখো বন্ধুরা পি ডট কিউ ডেফিনেশনটা কি বলতো, পি এর মান ইন্টু কিউ এর মান ইন্টু পি কিউ এর অন্তর্গত কোণ, তাই না। তার মানে আমি এটাকে সরাসরি বলতে পারছি 2p কিউ। আমাদের এই অঙ্কের জন্য পি কিউ এর অন্তর্গত কোণ কত দেয়া আছে বলো দেখি, আলফা। তাহলে 2p কিউ কস আলফা, এটা হচ্ছে 2qr কস বিটা 2rp কস গামা। তাহলে দেখো বন্ধুরা এক লাইন, মানে আগেরটার তুলনায় আসলে এটা বলতেই হচ্ছে যে এটা আসলে আগেরটার তুলনায় এক লাইনেরই প্রমাণ, যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আর স্কয়ার 2p কিউ কস আলফা 2qr কস বিটা 2rp কস গামা। সো ইচ্ছা করলে তুমি এভাবেও কি করতে পারো বলো তো, লব্ধির মানটা বের করে নিয়ে আসতে পারো, লব্ধির দিকটাও বের করা যাবে। তো আমরা যে গাণিতিক সুবিধার লক্ষ্যে আমরা এটা ব্যবহার করলাম, দিকটা বের করতে গেলে দেখা যাবে যে উল্টো আরো তামাশা হয়ে যাচ্ছে। সো আমরা মানের জন্য, যেখানে শুধু মান চাবে বা মান রিলেটেড মানে অঙ্কের মধ্যে তুমি দেখবে শুধু মানটা চেয়েছে, সেখানে আমরা এটা কিন্তু আরামে ব্যবহার করতে পারি। আর সর্বোপরি তোমাকে একটা কথা আমি বলে রাখছি যে এইটাই অ্যাজ এ ফর্মুলা তুমি ডাইরেক্ট ইউজ করতে পারবে। হ্যাঁ, এখন আমরা অবস্থা বুঝে আসলে অঙ্কগুলোর মধ্যে কোনভাবে আগাতে হবে সেটা অ্যাপ্লাই করবো। ওকে।